যদিও এগুলো করতে মুকুল ওকে হাতে হাতে শিখিয়ে করিয়েছে, তবু হাতে বেশ কয়েক জায়গা পুড়ে গেছে সীমার। তারপর সকালে খাওয়া দাওয়া শেষ হতেই অনেকগুলো কাপড় চোপড় এনে ভিজিয়ে দিয়েছে মুকুল, আর বলেছে 40 মিনিটের মধ্যে সব কাপড় চোপড় কেচে শুকোতে দিতে। সীমা কখনো এসব কাজ করেনি, এতটুকু কাজ করাতেই যেন ওর জান বেরিয়ে যাচ্ছে। মুকুলকে কিছু বলার সাহসও পাচ্ছে না সীমা। একটুকুতেই মুকুল লাঠি হাতে এগিয়ে আসে সীমাকে মারার জন্য। তাই কোনো উপায় না পেয়ে মুখ বুজে সব কাজ করে নিচ্ছে সীমা। সীমা দু পা দুদিকে দিয়ে এমন ভাবে কাপড় কাচ্ছে যেন কাপড়গুলো ব্যথা পাবে। তখনই মুকুল লাঠি হাতে সীমার সামনে এসে দাঁড়ালো। বলছি যে, রাজার ঠাম্মার কি কাপড় কাচছো, নাকি কাপড় নিয়ে খেলা করছো? জোরে জোরে কাপড় কাচো, আমি যেন বারান্দা থেকে শব্দ পাই। মুকুলের কথা শুনে হাতের ভেজা কাপড়টা ছুঁড়ে দূরে ফেলে দিয়ে সীমা বলল, পারবো না আমি কাপড় কাচতে। তুই কি পেয়েছিস কি আমায়? আমি তোর ঘরের চাকরানি যে তোর সব কথা শুনতে হবে আমায়? আমায় ফোন দে, আমি এক্ষুনি ড্যাডিকে ফোন করে সব বলে দেব। পুলিশে দেব তোকে আমি। তুই আমাকে এই সীমাকে নিজের চাকরানি করে রেখেছিস। এর প্রতিশোধ তোর জন্য খুব ভয়ানক হবে মুকুল, খুব ভয়ানক। আমাকে কেন এত কষ্ট দিচ্ছিস তুই মুকুল, কেন? তোর সব কিছু কেড়ে নিব আমি সব। কথাগুলো বলার সময় থরথর করে কাঁপছিল সীমা। মুকুল সীমার কথাগুলো শুনে সীমার হাত ধরে টেনে বাথরুম থেকে বাইরে নিয়ে আসলো। তারপর সীমার গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল মুকুল। মুকুলের হাতে থাপ্পড় খেয়ে মাটিতে মুখ থুবড়ে পড়ল সীমা। মুকুল দৌড়ে গিয়ে সীমার হাত ধরে টেনে তুলে দাঁতে দাঁত চেপে বলল, কিসের ভয় দেখাস আমায় তুই সীমা? কিসে কি শাস্তি দিবি? আমায় তুই কি বাকি রেখেছিস? আর জানতে চাস তোকে কেন এমন করে কষ্ট দিচ্ছি আমি? এটাকে কোনো কষ্ট বলে না সীমা, বরং তোকে আমি গরিবের সংসার কি করে করতে হয় সেটা শেখাচ্ছি মাত্র। কিন্তু তুই কি জানিস তুই বিনা দোষে আমার কত বড় ক্ষতি করেছিস? আমার জীবন থেকে সব সুখ হাসি খুশি সব কেড়ে নিয়েছিস তুই সীমা, শুধু তুই। তুই যখন আমার জীবনে মিথ্যা ভালোবাসা নিয়ে এসেছিলি, তখন তোকে আমি আমার জন্য ঈশ্বরের আশীর্বাদ ভেবেছিলাম। কিন্তু আমি ভুল ছিলাম, চরম আকারের ভুল ছিলাম আমি। কারণ তুই আমার জীবনে আশীর্বাদ নয়, অভিশাপ হয়ে এসেছিলি সীমা, অভিশাপ। কথাগুলো এক নিঃশ্বাসে বলে সীমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল মুকুল। তারপর কয়েক ফোঁটা জল ফেললো অঝরে। সীমা হাঁ করে তাকিয়ে আছে মুকুলের দিকে। কেন জানি না সীমা কিছু বলতে চেয়েও পারছে না বলতে। মুকুল আবারও সীমার কাছে এগিয়ে গিয়ে সীমার হাত ধরে টানতে টানতে ঘরে নিয়ে গেল। তারপর শেষে রুমে নিয়ে গিয়ে লাইট জ্বালিয়ে রুমের ভিতরে ঝুলিয়ে রাখা একটা ছবির দিকে দেখিয়ে বলল, এই দেখ সীমা, ভালো করে দেখে নে এই লোকটাকে। জানিস এই লোকটা কে? ইনি আমার বাবা সীমা, ইনি আমার বাবা। এই লোকটা হলো সেই যাকে ঘিরে আমার পুরো পৃথিবী। এই লোকটা সব সুখ ত্যাগ করে শুধুমাত্র আমার জন্য। দিন রাত পরিশ্রম করে আমায় পড়াশোনার জন্য কলকাতা পাঠিয়েছিল। ছোটবেলায় মা মারা যাওয়ার সত্ত্বেও কখনো বিয়ে করেননি উনি, শুধুমাত্র আমার কষ্ট হবে বলে। আমার মা বাবা সবকিছু ছিলেন উনি। চোখে হাজারো স্বপ্ন নিয়ে আমায় কলকাতায় পাঠিয়েছিলেন উনি। কিন্তু শুধুমাত্র তোর কারণে সীমা, তোর কারণে আমি তার স্বপ্ন ভেঙে দিয়েছি। সারা জীবনের মতো হারিয়ে ফেলেছি আমি তাকে। আমায় ছেড়ে আমার ওপর অভিমান করে সে চলে গেছে না ফেরার দেশে। সেদিন তুই যদি আমায় মিথ্যা অপবাদ দিয়ে পুলিশে না দিতি, তাহলে আমার বাবা আজকে আমার কাছে থাকতো। তোর মিথ্যা ভালোবাসার কারণে, মিথ্যা অপবাদের কারণে উনি হার্ট অ্যাটাক করে আমায় ছেড়ে চিরতরে চলে গেছে সীমা। আমি কি করে ক্ষমা করব তোকে? কি করে সীমা, কি করে? কথাগুলো বলে সীমাকে ধাক্কা দিয়ে নিচে নিচে ফেলে দিয়ে রুম থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায় মুকুল।
সীমাও নিজের ভুলগুলো বুঝতে পারে। ফ্লোরে বসে থেকে বেশ কিছুক্ষণ কান্না করার পর বাইরে বেরিয়ে আসে সীমা। তারপর মুকুলকে সব জায়গাতে খুঁজতে থাকে, কিন্তু মুকুল বাসায় কোথাও নেই। সীমা বুঝতে পারে হয়তো মুকুল রাগের কারণে গেট লাগিয়ে দিয়ে বাইরে চলে গেছে। তাই সীমা গিয়ে বারান্দায় রাখা চেয়ারে বসে পড়ে। বেশ কিছুক্ষণ বারান্দায় বসে থাকার পর হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হয়। সীমা বৃষ্টি দেখে নিজেকে সামলে রাখতে পারে না। উঠোনে নেমে ইচ্ছে মতো ভেজে সীমা। এভাবে কেটে যায় প্রায় 1.5 ঘন্টা। এর মাঝে মুকুল চলে আসে বাড়িতে। গেট খুলে বাসার মধ্যে ঢুকতেই দেখতে পায় নিচে ভেজা শরীরে পড়ে আছে সীমা। সীমাকে নিচে পড়ে থাকতে দেখে ভয় পেয়ে যায় মুকুল। দৌড়ে সীমার কাছে গিয়ে সীমাকে ডাকতে শুরু করে। সীমা, এই সীমা, কি হয়েছে তোমার? তুমি এভাবে মাটিতে পড়ে আছো কেন? মুকুলের কথার কোনো উত্তর দেয় না সীমা, বরং সেইভাবেই পড়ে থাকে নিচে। মুকুল আর দেরি না করে সীমাকে কোলে তুলে নেই, তারপর দ্রুত ওয়াশরুমে নিয়ে যায়। সীমাকে কোলে নিয়ে মুকুল বুঝতে পারে সীমার প্রচুর ঠান্ডা লেগেছে। সীমা থরথর করে কাঁপছে ঠান্ডায়। এখন যে করেই হোক সীমার কাপড় পাল্টে দিতে হবে। কোনো উপায় না পেয়ে মুকুল বাধ্য হয়ে নিজেই সীমার কাপড় চেঞ্জ করে দেয়। তারপর সীমাকে নিয়ে শুইয়ে দেয় বিছানায়। সীমাকে বিছানায় শুইয়ে দিয়ে মুকুল চলে যায় ডাক্তার ডেকে আনতে, কারণ এখন ডাক্তার না দেখালে সীমার অবস্থা খারাপ হতে পারে। সীমা এমনিতেই ঠান্ডায় থরথর করে কাঁপছে। এদিকে প্রায় দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে চারিদিক। কিছুক্ষণের মাঝেই ডাক্তার অসীম সাহাকে নিয়ে ফিরে আসে মুকুল। তারপর সীমাকে ডাক্তার অসীম দেখতে শুরু করেন। বেশ কিছুক্ষণ চেক আপ করার পর ডাক্তার অসীম জানায় সীমার খুব অবস্থা খারাপ। ও ঠান্ডায় অ্যালার্জি আছে, এভাবে বৃষ্টিতে ভিজা উচিত হয়নি সীমার। ডাক্তার অসীমের কথা শুনে ভয় পেয়ে যায় মুকুল। মুকুল উত্তেজিত কণ্ঠে ডাক্তার অসীমকে বলে, ডাক্তার অসীম, যে করেই হোক তুমি আমার সীমাকে সুস্থ করে দাও। ওর যেন কোনো কিছুই না হয়। ওর কিছু হলে আমি বাঁচতে পারবো না অসীম। তুমি ওকে সুস্থ করে দাও। যত টাকা লাগে যা করতে হয় করো, কিন্তু আমার সীমাকে তুমি সুস্থ করে দাও। মুকুলকে এমন উত্তেজিত হতে দেখে ডাক্তার অসীম বলে, তুমি এত উত্তেজিত হয়ে না মুকুল। আমি ওকে সুস্থ হয়ে ওঠার জন্য ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, কিন্তু ওর এখন তোমাকে দরকার। ডাক্তার অসীমের কথা শুনে অবাক হয়ে মুকুল বলল, আমাকে দরকার মানে? তুমি কি বলতে চাইছো অসীম? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। এখন আমি ওকে কি করে ভালো করতে পারি? তুমি ডাক্তার, তুমি তো ওকে ভালো করতে পারো। আমি তো ডাক্তার নই অসীম। মুকুলের কথা শুনে অসীম মুচকি হেসে বলল, তুমি যেটা করতে পারবে সেটাই এখন ওর সবচাইতে বেশি দরকার মুকুল। তুমি ওর স্বামী, এখন ওর স্বামীকে দরকার। তোমার শরীরে উষ্ণতা দরকার তোমার স্ত্রীর, কারণ ওর শরীর এখন প্রচন্ড ঠান্ডা। তোমার শরীরে উষ্ণতা এখন ওর জন্য প্রয়োজন। তুমি হয়তো বুঝতে পেরেছো মুকুল আমি কি বলতে চাইছি। ডাক্তার অসীমের কথার উত্তরে মুকুল কি বলবে কিছুই বুঝতে পারছে না। মুকুল মনে মনে চিন্তা করছে, এখন কি করে কি করবে, কিভাবে সীমার সাথে সীমার অনুমতি ছাড়া এরকমটা করবে মুকুল। কিন্তু সীমাকে ভালো করতে হলে আর কোনো উপায় নেই। ডাক্তার অসীম নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে গেল। মুকুল চিন্তায় পড়ে গেল, এখন ও কি করবে। সীমার পাশে বসে আছে মুকুল, মাথায় তার হাজারো চিন্তা। কি করে কি করবে কিছুই বুঝতে পারছে না মুকুল। এদিকে সীমা ঠান্ডায় থরথর করে কেঁপে চলেছে কখন থেকে। শেষে কোনো উপায় না দেখে মুকুল বাধ্য হয়ে সীমার পাশে সীমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। রাত 11টা। সীমা ধীরে ধীরে হুঁশ ফিরল। সীমা নিজের দিকে তাকিয়ে দেখে অবাক হয়ে গেল। সীমার পাশে শুয়ে আছে মুকুল।
মুকুলকে দেখা মাত্র সীমার মাথায় যেন রক্ত চড়ে গেল। মুকুলকে এক ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। তারপর রাগী গলায় মুকুলের দিকে তাকিয়ে বলল, ছি মুকুল, ছি! শেষ পর্যন্ত তুমি নিজের পুরুষত্ব রূপটা দেখিয়েই দিলে। এভাবে আমার সাথে এমন আচরণ করতে পারলে তুমি মুকুল? আমি কখনো ভাবতে পারিনি তুমি এতটা নিচু মনের। তুমি কি করে, তুমি কিভাবে পারলে মুকুল আমার অজান্তে আমার সবকিছু কেড়ে নিতে? আমাকে শেষ করে দিলে তুমি। আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না মুকুল, কোনোদিনও না। তুমি খুব খারাপ একটা ছেলে, খুবই খারাপ তুমি মুকুল। আমার অসুস্থতার সুযোগ তুমি এভাবে কাজে লাগাবে কখনো ভাবিনি আমি। তুমি আমাকে বলেছিলে না আমি তোমার জীবন নষ্ট করেছি? আজ আমি বলছি তুমি আমার জীবন নষ্ট করেছো মুকুল। তুমি বেরিয়ে যাও আমার সামনে থেকে। আমি তোমার মুখটাও দেখতে চাই না। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলো সীমা। কথাগুলো বলার সময় সীমার চোখ থেকে অঝরে জল গড়িয়ে পড়তে লাগলো। মুকুল নিচ থেকে উঠে দাঁড়িয়ে সীমার কাছে এসে বলল, প্লিজ আমার কথাটা শোনো সীমা। তুমি আমাকে ভুল বুঝছো। আমি যেটা করেছি তোমার ভালোর জন্যই করেছি। প্লিজ সীমা, আমার কথাটা একবার শোনো। শান্ত হও তুমি, এভাবে রাগারাগি করো না। তোমার শরীর অনেক খারাপ। শরীর খারাপ বলেই তো তুমি এই সুযোগটা কাজে লাগিয়েছো মুকুল। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি তোমাকে ঘৃণা করি। তুমি চলে যাও আমার চোখের সামনে থেকে। আই জাস্ট হেট ইউ মুকুল, আই জাস্ট হেট ইউ মুকুল। মুকুল বুঝতে পারলো এখন সীমাকে কোনো কথা বলে লাভ হবে না, কারণ সীমা এখন প্রচন্ড পরিমাণে রেগে আছে আর ওর শরীর খুব খারাপ। যে কারণে আর কোনো কিছু না বলে সেখান থেকে চুপচাপ বাইরে চলে গেল মুকুল। আর সীমা সেখানেই খাটের উপর বসে কান্না করতে লাগলো অঝোর ধারায়। পরের দিন সকালে সীমা চুপচাপ বসে আছে জানালার ধারে। মুকুল নিজ হাতে রান্না করে নিয়ে এসে সীমাকে ডেকে বলল, সীমা আমার সাথে এসো, কিছু খাবে। কালকে থেকে তুমি কিছুই খাওনি, তোমার শরীর অনেক অসুস্থ। দয়া করে খাবারটা খেয়ে নাও, না খেয়ে থাকলে তুমি আরো বেশি অসুস্থ হয়ে পড়বে। আমি সুস্থ থাকি বা অসুস্থ থাকি, আমি মরে গেলেও বা তোমার কি? চলে যাও তুমি আমার চোখের সামনে থেকে। আমার তোমাকে জাস্ট অসহ্য লাগছে মুকুল। আমায় প্লিজ মুক্তি দাও। তোমাকে আর ভালো লাগছে না আমার। তুমি আমার জীবনটা শেষ করে দিয়েছো। আমার সব কিছু শেষ করে দিয়েছো তুমি। কাল তুমি আমার সাথে আমার অনুমতি ছাড়া যেটা করেছো সেটা মোটেও ঠিক করনি মুকুল। সীমার কথা শুনে এবার রাগ উঠে গেল মুকুলের। মুকুল সীমার চুলের মুঠি ধরে বলল, এই মেয়ে, আমি কি করেছি? কেন এত রাগ করছিস তুই আমার সাথে? আমি যেটা করেছি তোর ভালোর জন্যই করেছি, সেটা তোর না জানলেও চলবে। এখন ভালো মানুষের মতো আমার সাথে খাবার খেয়ে নে, নইলে আমার খারাপ রূপটা দেখতে হবে তোকে। ভালোভাবে বলছি, তো গায়ে লাগছে না তাই না? আর আমি কাল যেটা করেছি সেটা তোর সাথে অনেক আগেই করার দরকার ছিল আমার। তোর মতো মেয়েকে ছাড় দিয়ে ভুল করেছি আমি। আমি তোর স্বামী, মনে রাখবি, কোনো ভিন পুরুষ নয় যে তুই আমাকে গালাগালি দিবি। ভালো চাস তো ভালোভাবে আমার সাথে আয়, খাবারটা খেয়ে নে। মুকুলের রাগ দেখে বা ভয় পেয়ে গেল সীমা। ভয়ে ভয়ে মুকুলের সাথে গিয়ে খাবারটা খেয়ে নিল। মুকুল সীমার অবস্থা দেখে মুচকি হাসল মনে মনে। তারপর সীমা খাওয়া হলে বাসন কোসন পরিষ্কার করে ফেলল মুকুল। পেরিয়ে গেছে 2টি মাস। এই 2 মাসে সীমা অনেকটা বদলে গেছে। এখন মুকুলের সব কথা মেনে চলে। মুকুলের কোনো কিছুই বলতে হয় না সীমাকে। বাড়ির সব কাজকর্ম নিজে থেকেই করে। কিন্তু সীমার মন বোঝা বড় কঠিন। মুকুল এখনো জানে না সীমা আদৌ ভালো হয়েছে নাকি শুধু মুকুলের ভয়ে সব করছে। 2 মাস আগে সেদিনের পর আর কোনো ফিজিক্যাল সম্পর্ক গড়ে ওঠেনি ওদের মাঝে।
ওরা সবসময় আলাদা বিছানা আলাদাভাবেই থাকে। মুকুল ইচ্ছে করে আর কখনো সীমার কাছে যায়নি, সীমাও কখনো মুকুলকে কাছে ডাকেনি। দুজন একই বাড়িতে থেকেও যেন আলাদা দুটি মানুষ ওরা। সীমা চুলার পাড়ে বসে থেকে সকালের নাস্তা বানাচ্ছে, আর মুকুল বারান্দায় বসে বসে খবরের কাগজ পড়ছে। মুকুলের হঠাৎ কি যেন হলো। মুকুল সীমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, সীমা, তুমি কি তোমার বাবার বাসায় যেতে চাও? যদি যেতে চাও তো বলো, আজ বিকেলে তোমায় নিয়ে শ্বশুর বাড়িতে ঘুরতে যাব। সেই যে বিয়ের পর চলে আসলাম, আর তোমাকে নিয়ে শ্বশুর বাড়ি যাওয়া হলো না। না জানি আমার শ্বশুর মশাই কত রেগে আছেন তার জামাইয়ের ওপর। মুকুলের কথা শুনে খুশিতে লাফিয়ে উঠল সীমা। তারপর দৌড়ে চুলার পাড় থেকে মুকুলের সামনে এসে বলল, তুমি সত্যি বলছো মুকুল? আমাকে নিয়ে যাবে গ্যাগের কাছে? ইস, কতদিন হলো গ্যাগের বাড়িতে যাইনি। প্লিজ দুষ্টামি করো না, আমাকে নিয়ে চলো প্লিজ। আমি গ্যাগের কাছে যেতে চাই, আমাকে নিয়ে চলো। আমার এখানে দম বন্ধ হয়ে আসছে মুকুল। সে কবে থেকে একটানা পড়ে আছি এখানে, আর ভালো লাগে না আমার। আমাকে নিয়ে চলো, আমি দম বন্ধ হয়ে মারা যাব হয়তো আর এখানে থাকলে। সীমার কথা শুনে মুচকি হেসে মুকুল বলল, আচ্ছা ঠিক আছে, তুমি বিকেল বেলা রেডি হয়ে থেকো, আমি তোমাকে নিয়ে যাব সীমা। মুকুলের কথা শুনে নাচতে নাচতে চলে গেল সীমা। ওর যেন খুশিতে আর সইছে না কোনো কিছু। সীমা চলে গেল, মুকুল মনে মনে বলল, আমি চাই না তোমাকে আর আটকে রাখতে। দেখতে চাই আমি তুমি কি আদৌ ভালো হয়েছো, নাকি এগুলো সব তোমার নাটক আমার ভয়ে। আমি তোমাকে তোমার বাবার বাড়ি নিয়ে গিয়ে পরীক্ষা করতে চাই। তুমি যদি ভালো হয়ে থাকো তাহলে তো ভালো, আর যদি ভালো হয়ে না থাকো তাহলে আমি তোমার জীবন থেকে সারা জীবনের জন্য হারিয়ে যাব সীমা। আর কোনো দিনও তোমার সামনে আসবো না আমি। তুমি তোমার মতো করে বাঁচো, আমি আমার মতো। তবে মনে রেখো, সারা জীবন আমি শুধু তোমারই থাকবো সীমা। আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি, খুব ভালোবাসি তোমায় আমি সীমা। হয়তো আর বলা হবে না কখনো। কথাগুলো ভেবে দীর্ঘশ্বাস ফেলল মুকুল। বিকেলে রেডি হয়ে সীমাকে নিয়ে বেরিয়ে পড়ল মুকুল। উদ্দেশ্য সীমাদের বাড়ি। বাড়ি থেকে বেরোতেই যেন নিজেকে ডানা মেলে মুক্ত পাখি ভাবতে লাগলো সীমা। কোনো দিকে কোনো খেয়াল নেই সীমার। সীমার এখন একটাই চিন্তা আছে, কখন নিজের বাড়িতে গিয়ে পৌঁছবে। এদিকে মুকুল মন খারাপ করে বসে আছে গাড়ির মধ্যে। মুকুলের মনটা আজকে ভীষণ খারাপ। ওর মনে হচ্ছে যেন নিজের কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। ও সব সময় একটা টেনশনে পড়ে যাচ্ছে। সীমা কি আদৌ ওর কাছে আবার ফিরে আসবে, নাকি এভাবেই সারা জীবনের মতো বিচ্ছেদ ঘটবে আজকে ওদের মাঝে। মুকুল এতদিনে সীমাকে আরো যেন বেশি ভালোবেসে ফেলেছে। বেশ কিছুক্ষণ পর সীমার বাড়ির সামনে এসে ওদের গাড়ি থামলো। থামার সাথে সাথে সীমা গাড়ি থেকে নেমে দৌড়ে বাড়ির ভিতরে ঢুকে গেল। মুকুল যে ওর সাথে আছে সেদিকে যেন ওর কোনো খেয়াল নেই। সীমা চলে গেল। মুকুল গাড়ির ভাড়া মিটিয়ে ধীরে ধীরে পা বাড়ালো সীমার বাড়ির দিকে। মুকুল সীমার বাড়ির গেট দিয়ে ভেতরে ঢুকতেই বাধা হয়ে দাঁড়ালো সীমা। তারপর বলতে লাগলো, কোথায় যাচ্ছিস তুই মুকুল? আমার বাড়ির ভিতরে প্রবেশ করার সাহস হয় কি করে তোর? সীমার কথা শুনে অবাক চোখে সীমার দিকে তাকালো মুকুল। সীমা সেদিকে গুরুত্ব না দিয়ে আবার বলতে শুরু করলো, কি ভেবেছিলি তুই এত সহজেই তোকে আমি মেনে নেব? কখনোই না মুকুল। এই 2টা মাস ধরে আমাকে যে পরিমাণ কষ্ট দিয়েছিস, ঠিক একই পরিমাণ কষ্ট দিয়ে তিলে তিলে শেষ করব তোকে আমি। আমি জীবনে নিজের হাতে নিজে জল ঢেলে খাইনি, আর সেই আমাকে দিয়ে তুই রান্না করিয়েছিস, কাপড় কাচিয়েছিস,
বাড়ির সব কাজ করিয়েছিস তুই আমায় দিয়ে। এসব কিছু হিসেব নেব আমি তোর থেকে মুকুল। সীমা কিছুক্ষণ থেমে আবার বলল, তুই রেডি হয়ে থাক, তোর জীবন শেষ করতে নেমে পড়বো আমি এখন। তোর সাহস কি করে হয় আমার সাথে এমন ব্যবহার করার? এতদিন তোর হাতের মার খাবার ভয়ে আমি কিছুই বলিনি, কিন্তু এখন আমি মুক্ত। আমাকে আর কিছু বলার মতো আর কোনো উপায় নেই তোর। তাই ভালো চাস এখান থেকে চলে যা। আর যদি চলে না যাস তাহলে তুই ভাবতেও পারবি না তোর কত বড় ক্ষতি করে দিব আমি। আমি তোকে খুন করে ফেলবো মুকুল। সীমার কথা শুনে একটুও যেন অবাক হলো না মুকুল। সীমার দিকে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে সীমার কাছে এগিয়ে গিয়ে সীমার দুগালে হাত রেখে কপালে একটা চুমু এঁকে দিয়ে আস্তে করে বলল, ভালো থাকবে সীমা। কথাটা বলেই মুকুল উল্টো পথে হাঁটা দিল। তারপর সোজা গেট দিয়ে বেরিয়ে কোন দিকে যেন চলে গেল মুকুল। সীমা সেখানেই দাঁড়িয়ে রইল থ মেরে, যেন কোনো কিছুই ঢুকছে না এখন সীমার মাথায়। তবে মনে মনে খুশিও হলো, মুকুল ওকে মুক্তি দিয়ে চলে গেছে ভেবে। তারপর এক মুহূর্ত দেরি না করে সীমা বাড়ির মধ্যে ঢুকে গেল। বাড়ির ভিতরে ঢুকতেই সীমা দেখতে পেল ওর ড্যাডি অফিসের ফাইল নিয়ে কাজ করছে, খুব মনোযোগ দিয়ে সোফায় বসে। সীমা ড্যাডি বলে চিৎকার দিয়ে দৌড়ে গিয়ে ওর ড্যাডিকে জড়িয়ে ধরল। তারপর চিৎকার দিয়ে কান্না করে বলল, কেমন আছো তুমি ড্যাডি? আমার কথা কি ভুলে গেছো তুমি? একবারও আমার কথা মনে পড়েনি তোমার? সীমার কথা শুনে সীমাকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে দরজার দিকে তাকিয়ে সীমার ড্যাডি বলল, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার গল্পকেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ও শোনার জন্য। আর যারা আমার গল্পগুলো দেখতে ও শুনতে চান সবার প্রথমে, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।